ভৌতিক রোমহর্ষকর গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন, একটি সত্যি ভূতের ঘটনা, শেষ পরিণাম। বেচারি অর্ঘ্য ছোট থেকেই স্বপ্ন ছিল তার বড় হয়ে হবে একজন কম্পিউটার কনসালটেন্ট। তাই ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ভর্তি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ভালোভাবেই পাশ করলো সে। তখন থেকে কম্পিউটার হলো তার সারাদিনের স্বপ্ন ও সাধনা। বাবা রুদ্রপ্রতাপ সরকারি চাকুরে। একমাত্র ছেলের এই উৎসাহকে আরও বাড়িয়ে দিয়েছেন, কিনে দিয়েছেন পিসি। 3 তলার একটি ঘর এয়ার কন্ডিশন করে দিয়েছেন। সেখানেই সকাল থেকে সন্ধে অবধি কাটায় অর্ঘ্য। বন্ধুদের সাথে খুব একটা মেলামেশা নেই তার। টিভির সিরিয়াল অথবা সচিনের ব্যাটিং কোনো কিছুই তাকে বিন্দুমাত্র আকর্ষণ করতে পারে না। বরং বলা যেতে পারে কম্পিউটারের পর্দায় এক একটি ছবি দেখতেই বেশি ভালোবাসে সে। গ্রাফিক ডিজাইন অথবা অ্যানিমেশন সবেতেই তার সমান উৎসাহ। বছর 3 মধ্যে দেখা গেল দক্ষিণ শহরতলির এই অঞ্চলে কম্পিউটার কনসালটেন্ট হিসাবে বেশ নাম করেছে অর্ঘ্য। পাড়ার মানুষজন ছোটোখাটো মেনটেনেন্সের জন্য তারই দ্বারস্থ হচ্ছেন। এমনকি ডালহৌসি পাড়ার একটি কোম্পানিতে মাসিক দেখাশোনার কাজ জোগাড় করেছে সে। এই অবধি গল্পটাতে কোনো অঘটন নেই কালো রঙের ঘন ঘটা শরৎ আকাশে ভেসে যাওয়া খুশির মেঘের মতো দিন কাটছে। চারপাশে ছিল আনন্দ, পরিষ্কার বাতাসের হাতছানি। তারই মধ্যে কি যেন হয়ে গেল। ছোট থেকেই ভূতের গল্প পড়তে ভালোবাসে অর্ঘ্য। যদিও ভূত প্রেতে বিন্দুমাত্র বিশ্বাস ছিল না তার। কেউ জিজ্ঞেস করলে ঠোঁট উল্টে বলতো, এটা হলো আমার একটা টাইম পাস, অর্থাৎ অবসরের বিনোদন। কেউ দাবা খেলে, কেউ ফুটবল পেটায়, কেউ ব্যাট হাতে ছক্কা মারে, আর আমি সময় পেলেই ভূতের গল্পে চোখ রাখি। পেতনি আর শাকচুন্নি, মামদো আর মেছে ভূত সবাই আমাকে নির্মল আনন্দ দেয়। ব্যাস, এর বেশি আর কিছু আর জানতে চেও না। কম্পিউটারের পাশাপাশি ভূত, ব্যাপারটা শুনতে অবাক লাগে বই কি, তবুও এতদিন পর্যন্ত ছুটির সাথে বেশ ভালোই সম্পর্ক পাতিয়েছিল অর্ঘ্য। এখনও রাতের বেলা শুতে যাবার আগে ভূতের গল্পের 2-4টে পাতা না পড়লে ঘুম আসে না তার। ক্লান্ত চোখের তারা অচেত এই ভূতের গল্পই তাকে কিনা নতুন একটা ওয়েবসাইট খুলিয়ে ছাড়ল, এবং সে তার নাম দিল অনেক ভেবেচিন্তে operation-bhoot.com। প্রথম কিছুই বোঝা যায়নি। সারাদিন কী সব ঠকাস করে ওই 3 তলার ঘরটিতে বসে। বাবা রুদ্রপ্রতাপ খুশি হন, মা বৈশাখী দেবী ভাবেন ছেলেটা কি পাগল হয়ে গেল। তারপর হঠাৎ একদিন ঘটে গেল অঘটন। অর্ঘ্য সেদিনও ব্যস্ত ছিল কম্পিউটার সার্ফিংয়ের কাজে। সারা পৃথিবীর জ্ঞান ভাণ্ডারের সাথে যোগাযোগ রাখতে হবে তাকে। প্রতিনিয়ত এখানে সেখানে
কত ঘটনা ঘটে যাচ্ছে সেগুলোকে দেখতে হবে মনিটরের ওপর। এক একটি নতুন ক্যাশের বের করতে হবে, সব টাওয়ার তৈরি করে বাজারে বিক্রি করতে হবে। এমনতর কত কাজ তার। নিশুতি রাত, চারপাশ নিস্তব্ধ হয়ে গেছে। রাতের কলকাতার আর একটা রূপ আছে। দিনের বেলা সেই ছবিটা আমরা স্পষ্ট দেখতে পাই না, তখন মানুষের কোলাহল থাকে। রাত হলে একটি একটি করে আলো নিভে যায়, ক্লান্ত মানুষজন ঘুমিয়ে পড়ে। এক অদ্ভুত ভৌতিক নৈশব্দ জেগে ওঠে। তন্ময় হয়ে সার্ফিং করছিল অর্ঘ্য। হঠাৎ কম্পিউটারের মনিটরে একটি আশ্চর্য ছবি দেখতে পেল সে। ঠিক ভূতের গল্পের প্রচ্ছদের মতো। লম্বা এক শাকচুন্নি, হাতে ইয়া বড় বড় নখ, চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে। ভারী অবাক হলো সে। এমনটি তো হওয়া কোনো মতেও সম্ভব নয়। কম্পিউটারের অ আ ক খ সবই যত্নে শিখেছে অর্ঘ্য। সে জানে মেমোরির মধ্যে কোনো ঘটনা বা ছবিকে আগে থেকে লোড না করলে তা কখনোই পর্দাতে প্রতিফলিত হতে পারবে না। চোখে হাত রাখলো, হাই তুলল, জল খেলো, ভাবল বোধহয় বেশি কাজ করতে করতে তার মনে এমন হয়ে গেছে। উল্টো পাল্টা কী সব দেখছে। বিজ্ঞানীরা একে বলে থাকেন কম্পিউটার ডিজাস্টার। আবার তাকালো, কি অবাক! ভূতের ছবিগুলো ক্রমশ পাল্টে যাচ্ছে। শাকচুন্নি এখন আর নেই সেখানে। একটা ব্রহ্মদত্তী হেঁটে বেড়াচ্ছে। ক্রমশ উত্তেজিত হয়ে ওঠে অর্ঘ্য। পরপর বোতাম টিপতে থাকে। একবার ভাবে নিচ থেকে মা বাবাকে ডেকে আনবে, পরক্ষণেই মন পাল্টে ফেলে সে। ইদানিং বাবার সাথে সম্পর্কটা মোটেই ভালো যাচ্ছে না অর্ঘ্যের। এই যে অর্ঘ্য সারাদিন কম্পিউটার রুমে বসে থাকে, কারোর সাথে কথাবার্তা বলে না, বন্ধুরা এলে দেখা পর্যন্ত করে না, এটা রুদ্রপ্রতাপবাবু মেনে নিতে পারছেন না। কম্পিউটার ঘরে বসে থাকতে থাকতে অর্ঘ্য কি শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে নাকি? রুদ্রপ্রতাপবাবুর মনে এখন এই আশঙ্কা জেগেছে। মা বিশাখা দেবী তো প্রথম থেকেই ভেবেছিলেন ছেলে তার সাধারণ হবে, চাকরি বাকরি করবে, ছুটির দিনে আনন্দ হৈ হৈ করবে, তার বদলে কিনা। অতএব আবার কম্পিউটারের ওপর ঝাঁপিয়ে পড়ে অর্ঘ্য। রাতের বয়স এগিয়ে চলে। টিকটিক শব্দে সময় মাপছে দেয়াল ঘড়ি। নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। একটির পর একটি ছবি আসছে, আবার হারিয়ে যাচ্ছে চলমান মিছিলের মতো। অর্ঘ্যের মাথায় ভয় চেপে গেছে। পরপর সার্ভ করতে থাকে সে। কত রকম ভূত আছে পৃথিবীতে, কি তাদের চেহারা! কিম্ভূত কিমাকার, মূলোর মতো কান, হাতির মতো থপথপে চোখ থেকে আগুন ঠিকরে ঠিকরে পড়ছে। এই অবধি ঠিক ছিল। তারপর কিছু ফ্লপি হাতে এসে গেল অর্ঘ্যের। আরও অবাক হলো সে। এক একটি ভূতের ঠিকুজি লেখা আছে তাতে। কে কোথায় কিভাবে জন্মেছে, তার বাপ ঠাকুরদা কেমনভাবে দিন কাটিয়েছে, ভবিষ্যতে কি হতে পারে, এমন 7-17। অর্ঘ্যের লোম খাড়া হয়ে গেল। দেখতে দেখতে রাত শেষ হয়ে যায়। ভোরের সূর্য এসে উঁকি দেয় পূব আকাশে। রুদ্রপ্রতাপবাবু বরাবর সকালে ওঠেন, ঘণ্টাখানেক মর্নিং ওয়াক করেন। 3তলার ঘরে আলো জ্বলছে দেখে অবাক হলেন তিনি। কি আশ্চর্য! অর্ঘ্য তখনও বসে আছে, সার্ফিং করে চলেছে। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে রুদ্রপ্রতাপবাবু। তিনি বুঝতে পারলেন ছেলেকে বুঝি আর ঠিক পথে রাখতে পারলেন না। এইভাবে কম্পিউটার নিয়ে আজব খেলা খেলতে খেলতে মাথাটা সত্যি বিগড়ে গেছে তার। একবার ভাবলেন ছেলেকে ডাকবেন, পরক্ষণে ভাবলেন কি লাভ, এইভাবে
আমি আর কত পাহারা দেব? মাথা নিচু করে তিনি নিচে নেমে এলেন। ইতিমধ্যেই ও অনেক খবর সংগ্রহ করেছে অর্ঘ্য। মনটা তার ভরে গেছে নেহাতি উত্তেজনার খেয়ালে। অপারেশন ভূত.com-এর জন্ম দিয়েছিল। তার প্রকল্পটা যে এতখানি সফল হয়ে উঠতে পারবে কোনোদিন এমন ধারা চিন্তা ভাবনা করেনি অর্ঘ্য। মনটা বেশ পরিতৃপ্ত হয়ে গেছে। কখন রাত হবে, কখন আবার একটি একটি করে আলো নিভে যাবে, ক্লান্ত মানুষজন বিছানার আশ্রয়ে ঘুমিয়ে পড়বে, তারই প্রতীক্ষাতে অধীর হয়ে থাকে অর্ঘ্য। কারোর সাথে কথা বিশেষ একটা বলে না সে। এখন আরও কমিয়ে দিয়েছে। কোনো রকমে দিন গুজরান করা। বিকালের সূর্য অস্ত যায়। সেন্ট্রাল পার্ক থেকে দুরন্ত হাওয়া ছুটে আসে। সময়টা সবেমাত্র বসন্তকাল। এখনও বাতাসে একটু একটু শীত আছে। তবে এসব ভাববার মতো সময় নেই অর্ঘ্যের। অবশেষে রাত নামে। নিশুতি রাত। নৈশব্দের চাদরে ঢাকা শহর কলকাতা। অর্ঘ্য এসে বসেছে তার নির্দিষ্ট চেয়ারে। সার্ফিং শুরু করেছে উন্মাদের মতো। কিন্তু কোথায়? গতকাল যে সমস্ত সুইচ অন করার সাথে সাথে ভূতের ছবি ফুটে উঠেছিল কম্পিউটারের মনিটরে, আজ তারা একেবারে অদৃশ্য হয়ে গেছে। কিছুই বোধগম্য হচ্ছে না অর্ঘ্যর। চিৎকার করতে থাকে সে। হতাশায় মাথার চুল ছিঁড়তে থাকে। আর তখনই কোথায় যেন একটা শব্দ রিন রিন করে বেজে ওঠে। কে ডাকছে? কেউ কি কাঁদছে? ক্ষণক্ষণে গলাতে খিলখিল হাসির মতো। অর্ঘ্য বেশ বুঝতে পারে তিনতলার ওই ঘরে কে যেন ঢুকে পড়েছে। ঠান্ডা হাওয়া হয়ে পর্দা নড়ছে। ক্রমশ সেই অশরীরী আত্মাটা এগিয়ে আসছে তার দিকে। অর্ঘ্য স্থির হয়ে বসে থাকে। চোখ দুটি বিস্ফোরিত। লোমগুলো খাড়া হয়ে গেছে তার মানে সে কি এবার সত্যি সত্যি এক ভূতের সঙ্গে দেখা করতে পারবে? তার সারা জীবনের স্বপ্ন সফল হতে চলেছে। চোখ বন্ধ করে অর্ঘ্য। মনে পড়ে যায় তার সেই ছোট্টবেলায় যখন ভূতের গল্পের বই পড়ত। তখন ভাবত সত্যি সত্যি কি ভূত আছে এই পৃথিবীতে, নাকি সবই লেখকদের কল্পনা। আরও ভাবত সে ভূতের সাথে দেখা কি কোনোদিন হবে না তার। আজ এত বছর বাদে তার মনের সেই স্বপ্ন সফল হতে চলেছে। খনা খনা গলাতে কে যেন বলে ওঠে, অর্ঘ্য আর তুমি আমাদের সাথে দেখা করতে পারবে না। অর্ঘ্য ভীষণ আহত হয়। শুধায় সে, কেন? আমি কি দোষ করেছি? দোষের কথা হচ্ছে না অর্ঘ্য। তুমি ভালো করে ভেবে দেখো। তুমি তো মানুষ। তোমার সাথে আমরা কি এভাবে রোজ দেখা করতে পারি? তাহলে একটা অসম্ভব সম্ভাবনার কথা উঁকি দেয় মনের মধ্যে। সেটাই বলে বসে ওই অশরীরী আত্মা। বলতে থাকে খিলখিলে হাসির তালে তালে, তোমাকেও আমাদের মতো ভূত হতে হবে, তবেই তোমার সাথে রোজ দেখা করতে পারবো আমরা। ভূত? এ কি করে সম্ভব? এই তো আমার রক্ত মাংসের শরীর। আমি পৃথিবীর মানুষ। শুনেছি মরে গেলে নাকি মানুষ ভূত হয়, অপঘাতে মৃত্যু হলে। তার মানে? ক্রমশ হাসিটা ছড়িয়ে পড়তে থাকে। আর কোনো কথা শোনা যায় না। যেমনটি এসেছিল সে তেমনই বেরিয়ে গেল। থেকে যায় তার স্মৃতি আর চিহ্ন অর্ঘ্যের ভয় বিহল মনের ভিতরে। ব্যাপারটা ঘটতেই থাকে। রোজ রাতে নিয়ম মতো সে আসে। বেজে ওঠে তার চুরির শব্দ। পর্দা দোলে ওঠে এক দমকা শীতল বাতাসে। অর্ঘ্য উৎকীর্ণ হয়ে থাকে তার হাসির শব্দ শুনবে বলে। কিছুক্ষণ থাকে সে আকুল আহ্বানে অর্ঘ্যকে ডেকে নেয়। যে করেই হোক তাকে ভূত রাজ্যের বাসিন্দা হতেই হবে। তা না হলে আর কখনো কম্পিউটারের পর্দায় ভূত প্রেতের ছবি সে দেখতে পাবে না। রুদ্রপ্রতাপ চেষ্টা করেছিলেন ছেলেকে
ডক্টর বাগজির কাছে নিয়ে যেতে অর্ঘ কিছুতেই রাজি হয়নি। নিজের ছেলেকে এতখানি পাল্টে যেতে দেখে অবাক হয়েছেন রুদ্রপ্রতাপ। মা বিশাখা দেবীও হাল ছেড়ে দিয়েছেন। ঠাকুরের কাছে মানত করা ছাড়া আর কিছু করতে পারছেন না তিনি। অবশেষে সেই অঘটন। রাতের বেলা অর্ঘ এসে বসেছে তার প্রিয় চেয়ারটিতে। চারপাশ কেমন নিঝুম হয়ে আছে। তাকে এক অদ্ভুত আকর্ষণে ডাকছে ওই মায়াবিনী দমকা বাতাস আর খিলখিল হাসির শব্দ। অর্ঘ উঠে দাঁড়ায়, বাইরে আসে, কার্নিশের কাছে এগিয়ে চলে, পা টিপে টিপে। নিচে এগিয়ে গেছে কংক্রিটের পথ। তারপর আর কোনো কিছু চিন্তা করে না সে। তার চোখের সামনে তখন জ্বলে উঠেছে আলো। দপদপ করে জ্বলছে দুটি চোখ। ধোঁয়ার কুণ্ডলি আকাশের দিকে উড়ে যাচ্ছে। ঘুমটা হঠাৎ ভেঙে গিয়েছিল রুদ্রপ্রতাপ বাবুর। কিছু মানুষের আর্তনাদ। কি হয়েছে? উঠে এসেছিলেন তিনি। ব্যালকনিতে দাঁড়িয়ে যে দৃশ্য দেখেছিলেন, হাড় হিম হয়ে গিয়েছিল তার। রক্তাক্ত মৃতদেহ, মাথাটা একেবারে থেঁতলে গেছে। অর্ঘ তার আদরের একমাত্র ছেলে। পোস্টমর্টম হয়েছিল, থানা থেকে পুলিশ এসেছিল। এসব ঘটনাতে যেমন হয়ে থাকে, সব কিছু মিটে যাবার পর শ্মশানে পুড়ে গিয়েছিল অর্ঘের শরীর। তারপরেই ঘটতে থাকে অঘটন। ছাদের ওই ঘরটিতে হঠাৎ আলো জ্বলে ওঠে। বেশ বুঝতে পারা যায় কে যেন টেবিলের উপর বসে আছে। খটখট শব্দ হচ্ছে, মাউস ঘুরছে, এবং তখনই মনিটরের পর্দাতে একটির পর একটি ছবি ফুটে ওঠে। রুদ্রপ্রতাপ অবাক হয়ে তাকিয়ে থাকেন। তিনি বেশ বুঝতে পারেন তার ছেলে অর্ঘ এখনও অশরীরী আত্মা হয়ে গেছে। অপারেশনভূত.com এগিয়ে চলছে কম্পিউটারের পর্দা ধরে। সারা পৃথিবী যেখানে যত অশরীরী আত্মা আছে তাদের মধ্যে সংযোগ স্থাপন করবে বলে। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।